আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্বামী রূপের এক অমানুষের ঘটনা। শুরুতেই বলে রাখি, আমার নাম হাবিবা, আমার বাসা খুলনা জেলায়। আমার বাবা মা তারা দুজনেই ঢাকাতে থাকতেন, আমি আর আমার ছোট ভাই গ্রামে থাকতাম। গ্রামে থাকা অবস্থায় আমার বয়স যখন 14 বছর, তখন আমার এক জায়গা থেকে বিয়ের কথা হয়। যদিও শুরুতে এই বিয়েটাতে আমার বাবা মা একদমই রাজি ছিল না, কিন্তু কিছুদিন যাওয়ার পর কেন জানি না তারাও রাজি হয়ে গেল। আমিও এই বিয়েতে রাজি ছিলাম। আমাদের দুজনের বিয়ে হওয়ার অনেক দিন আগে থেকেই আমি তার সাথে ফোনে কথা বলতাম। কেন জানি না তার সাথে কথা বলতে বলতে এমন একটা অভ্যাসে পরিণত হয়েছিল যে তাকে ছাড়া কোনো কিছুই ভালো লাগতো না। এক কথায় তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়। তার সাথে কথা বলার আগে আমি আমার জীবনে কোনোদিনও কোনো পরপুরুষের সাথে কথা বলিনি। সেই ছিল আমার জীবনের প্রথম পুরুষ। যাই হোক, তার সাথে কথা বলার কিছুদিনের মধ্যেই আমাদের দুজনের বিয়ে হয়। কেন জানি না বিয়ের আগে সে সারা রাত আমার সাথে কথা বলতো, তবে আমাদের বিয়ের দিন রাত্রিবেলা সে আমার সাথে একটা কথা পর্যন্ত বলতেছিল না। আমি তো বুঝতেই পারতেছিলাম না সে আমার সাথে এরকমটা কেন করে। যেই মানুষটা কিনা বিয়ের আগে সারা রাত জেগে আমার সাথে কথা বলতো, আর আজকে আমাকে বিয়ে করার পর সে আমার সাথে একটা কথাও বলতেছে না, এর কোনো কারণ আমি খুঁজে পাই না। কিন্তু এভাবে আর কতক্ষণ? আমি নিজে থেকেই তারপর তার সাথে কথা বলি, তাকে জিজ্ঞাসা করি আপনি আমার সাথে এরকমটা কেন করছেন। আজকে তো আমাদের দুজনের বাসর রাত, আর এই বাসর রাত নিয়ে প্রতিটা ছেলে মেয়ের কতই না স্বপ্ন থাকে, সেরকমটা আমিও তো আপনাকে নিয়ে দেখেছিলাম। বিয়ের আগে আমাকে পাওয়ার জন্য কতই না রোমান্টিক কথা বলেছিলেন, তবে আজকে এরকম চুপ হয়ে গেলেন কেন? তখন সে আমারে যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে আমারে বলতেছে আজকে তোমার সাথে আমার বিয়ে, তুমি সারাটা দিন একটা বারো সময় বের করে আমার সাথে কথা বলতে পারলে না, এই জন্য তোমার উপর আমার অভিমান হয়েছে। তুমি যদি আমাকে সরি না বলো তাহলে আমি তোমার সাথে কোনোদিনও কথা বলবো না। যাই হোক, তখন আমার একটু হাসি পেল, আমিও তাকে সরি বলে দিলাম। এরপরে সে আমাকে নিজে থেকে কাছে পেতে চাইলো। যাই হোক, তারপরে আমরা দুজন শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেলাম। যদিও আমার বয়সটা ছিল তখন খুবই অল্প, মাত্র 14 বছর বয়সে তাকে বিয়ে করেছিলাম। তার বয়স ছিল তখন 32 বছর। বলে রাখি, আমাদের দুজনের বিয়ের পর আমাকে তাদের বাড়িতে চালায়া নিয়ে যায়নি, আমাদের বাড়িতেই কাবিন করে রেখেছিল। সে আমাদের বাড়িতে 2 দিন থাকার পর তারপরে সে ঢাকাতে চলে গেল, যেখানে চাকরি করত। ঢাকাতে যাওয়ার 1 সপ্তাহ পর আমাকে আবার তার কাছে নিয়ে গেল। সে যখন আমারে বলেছিল আমারে ঢাকাতে নিয়ে আসবে, তখন আমাদের বাড়ির সবাই আমাকে একটা বুদ্ধি দিয়েছিল, এত অল্প বয়সে বাচ্চা নিস না। আসলে এত অল্প বয়সের মেয়েরা বাচ্চা নিলে তাদের অনেক দিক দিয়ে ক্ষতি হয়ে যায়। যাই হোক, আমি তার কাছে যাওয়ার পর তার মুখে শুধু একটাই কথা, এখনই বাচ্চা নিতে হবে। আমার বয়সটা খুবই অল্প ছিল, সংসার সম্বন্ধে সেরকম কোনো ধারণা ছিল না। সে যখন আমার সাথে বাচ্চার জন্য জোরাজোরি করে, তখন আমি তাকে বলি দেখেন আমাকে অনেকেই বলছে এত অল্প বয়সে বাচ্চা না নিতে। তখন সে আমারে বলে আরে কিচ্ছুই হবে না, এই বলে আমাকে অনেক বোঝায়। তারপরে আমিও বাচ্চা নেওয়ার জন্য রাজি হয়ে যাই। যাই হোক, এর কিছুদিন পর আমাদের বাসায় আমার ননদ বেড়াতে আসলো। তখন আমার ননদ আমার এই আর কি করে বলতেছে কোনো পিল খাস নাকি? তখন আমি তারে বললাম না, আপনার ভাইয়ার এখনই বাচ্চা লাগবে, এই জন্য সে আমাকে কোনো ধরনের ওষুধ এনে দেয় না। তখন আমার ননদ আমার স্বামীকে অনেক বকাবকি করে, বলে এত ছোট একটা মেয়েকে বিয়ে করেছিস, এখনই যদি ও বাচ্চা নেয় তাহলে কি ও বাঁচবে? তখন আমার স্বামী তাকে বলল তোদের যা ভালো মনে হয় তোরা তাই কর, তোদের আমি কোনো কিছুই বলতে যাব না, যা। এর কিছুদিন পর আমার ননদ তাদের বাসাতে চলে গেল। যাই হোক, সে বাড়িতে যাওয়ার পর আমাদের সংসারটা বেশ ভালোই যাচ্ছিল। হাজারো ব্যস্ততার মাঝে সে আমারে সময় দিত, আমার যখন যা লাগবে, যখন যার প্রয়োজন সবকিছু সে এনে দিত। যাই হোক, একদিন রাত্রিবেলা আমি খুবই অসুস্থ হয়ে পড়ি। আমাকে একা বাসায় রেখে সে সকালবেলা কিভাবে কাজে চলে যাবে, এই জন্য আমার ননদের বাসাতে আমাকে রেখে সে তারপরে অফিসে যায়। বলে রাখি, আমার ননদের বাসা আমাদের বাসার আশেপাশেই ছিল। আমার ননদের বাসায় যাওয়ার পর আমার ননদকে আমি কোনো কাজই করতে দিতাম না, অসুস্থ শরীর নিয়ে সমস্ত কাজ আমি একা করতাম। এভাবেই কিছুদিন ননদের বাসাতে থাকলাম। ধীরে ধীরে শরীরটা একটু সুস্থ হলো। এরই মাঝে হঠাৎ করেই একদিন আমার শরীর আরো অসুস্থ হয়ে পড়ে। সেই সময় আমার ননদ তার মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিল। আমার ননদ তখন আমারে বলে আমি যেন ভাত রান্না করি। আসলে আমার ননদের হাজবেন্ড আর আমার হাজবেন্ড দুজনে এক অফিসেই চাকরি করতো, তাদের দুজনের একই সাথে ছুটি হতো। কিছুক্ষণ পর তারা অফিস থেকে বাসায় আসবে। যাই হোক, সেদিন আমার শরীর এতটা পরিমাণে খারাপ ছিল, আমি রান্না করার মতো কোনো শক্তিই ছিল না আমার শরীরে। কিছুক্ষণ পর আমার ননদ বিছানা থেকে উঠে আমারে বলতেছে কি ব্যাপার, তুমি এখনো রান্না করোনি? তখন আমি বললাম আপু আমার শরীরটা খুবই খারাপ লাগতেছে, যার জন্য রান্না করতে পারিনি, একটু পরেই রান্না করতেছি। সেই সময় বের হয়ে আসলো আমার ননদের আসল চেহারা। সে আমার উপর অনেক রেগে গেল, অকথ্য ভাষায় আমাকে কত কিছু বলে গালাগালি করলো। তবে আমি তাকে কোনো কিছুই বললাম না, চুপচাপ শুধু বসেছিলাম। এরপরে সেদিন আমার ননদ নিজে থেকেই সে খাবার রান্না করে। আমার স্বামী যখন খাওয়ার জন্য অফিস থেকে বাড়িতে আসে, তখন আমার স্বামীর কাছে বিচার দেয় যে তোর বউকে ভাত রান্না করতে বলে
বলেছিলাম তোর বউ বলে দিছে সে নাকি এখন ভাত রান্না করতে পারবে না। আমার ননদের মুখে এরকম কথা শোনার পর সেদিন আমার স্বামী আমার উপর অনেক রেগে যায়। সেই দিন আবার নাকি তার বড় বউ তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেছে। সেই রাগ আবার আমার উপরের রাগ, দুই রাগ একত্রিত হয়ে সম্পূর্ণ রাগ সে আমার উপরে ঝাড়লো। রাত্রিবেলা সে আমাকে আমার ননদের বাসা থেকে নিয়ে আমাদের বাসায় আসলো। আমাদের বাসায় আসার পর আমার আম্মুকে ফোন দিয়ে বলতেছে আপনাদের মেয়েকে নিয়ে যান, আপনাদের মেয়ের সাথে আমি আর সংসার করতে পারবো না, আপনার মেয়েকে আমি ডিভোর্স দিয়ে দিব। এই বলেই সে ফোনটা রেখে দিল। তারপরে সারা রাত তো আমাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছিল। তারপরে আমাকে বলে কাল সকালবেলায় তোকে তোদের বাড়িতে রেখে আসবো, তোকে আর আমার সাথে ঢাকাতে থাকতে হবে না, এরপরে তোকে আমি ডিভোর্স দিয়ে দিব, তোকে নিয়ে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। সেই দিন আমি তার মুখে এরকম কথা শুনে তাকে কোনো কথাই বলিনি, খাটের এক কোণে বসে শুধু কান্না করতেছিলাম। তখন সে আমারে বলে তোর চোপাকে তো দেখতে ইচ্ছে করতেছে না, তুই আমার সামনে থেকে সর, তুই নিচে নাম, তোকে আমার একদমই সহ্য হচ্ছে না, তুই নিচে গিয়ে ঘুমাবি যা। এই বলে বালিশ দিয়ে আমাকে লাথি মেরে খাট থেকে নিচে ফেলে দেয়। তারপরে আমি বালিশটা টেনে নিয়ে নিচেই শুয়ে পড়ি। এরপরে সে রান্নাঘরে গিয়ে ছুরি নিয়ে আসে, যেটা দেখার পর আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে কেন জানি না সে কিছুক্ষণ রুমের ভিতরে ছুরি নিয়ে বসে থাকলো, এরপর আবার ছুরিটা রান্নাঘরে রেখে আসলো। বিশ্বাস করবেন কিনা জানি না, সেই দিন আমি এত পরিমাণ ভয় পেয়েছিলাম যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে আমি ভয়ে ভয়ে তার পা জড়িয়ে ধরে কান্না করি আর বলি আপনি আমাকে মারেন কাটেন যা খুশি করেন, তারপরেও আপনার থেকে আমাকে আলাদা করিয়ে দিয়েন না। তখন সে আমার বুকে এত জোরে পরিমাণে লাথি মারে, আমার আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল, লাথি মারার কারণে সেই সময় শ্বাসকষ্ট উঠে যায়। আমার যখন শ্বাসকষ্ট শুরু হয় তখন একদম না বাঁচার মতো অবস্থা। যাই হোক তারপরে সে আমাকে নিজে থেকেই হসপিটালে নিয়ে যায়। এরপরে হসপিটালে কিছুক্ষণ থাকার পর যখন আমি কিছুটা সুস্থ হই তখন সে আমাকে নিয়ে বাসাতে চলে আসে। মানে কেমন একটা অমানুষকে আমি বিয়ে করেছি। হসপিটাল থেকে নিয়ে আসার পর সে আমার সাথে সহবাস করতে চায়। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সেলিনা সুলতান। এতক্ষণ যাবত ধরে হাবিবা নামের একটি মেয়ের বাস্তব জীবন গল্প আপনাদের সঙ্গে পড়ে শোনাচ্ছিলাম। যেই মেয়েটার সাথে এত পরিমাণ নির্মম অত্যাচার করা হয়েছে যা আপনারা আস্তে আস্তে সবটাই শুনতে পারবেন। এটা ছিল এই ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন, যাতে করে এই গল্পের দ্বিতীয় পার্ট আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায়। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।